এইটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই যে সংবিধান সংশোধনী ইত্যাদি এনেছে এটা আসলে কোনো নিরপেক্ষতা বজায় রাখার জন্য নয়। প্রধানমন্ত্রীটা জুড়ে রেখেছে ঠিকই, কিন্তু আসলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্ন নয়, আসলে বিরোধী রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করিয়ে গভর্নমেন্ট ফেলিয়ে দেবে, একদম নির্লজ্জ নক্কারজনকভাবে হচ্ছে যে একদম মানে নগ্নভাবে গণতন্ত্রকে হত্যা করবে, সেই কারণে এই জিনিস আনা হয়েছে। বিরোধী মুখ্যমন্ত্রী তো এই রাজ্যেও আছে, তাহলে সেক্ষেত্রে কেন বিজেপির ইডি সিবিআই এরা কেন কিছু করতে পারে? তুমি বলছো বিরোধী মুখ্যমন্ত্রী আছেন একটা ইন্ডিয়া ব্লকের মধ্যে মাঝে মধ্যে মুখ চোখ দেখায়, ওনার দলের লোকজন লাফঝাপ করে, কিন্তু আমি তো বললাম কতটা দুধ আর কতটা জল ওই বিরোধিতায়, সেই নিয়ে প্রশ্নের অবকাশও আছে। বিরোধী এতদূর তোমায় বলতে পারি যে ঠিক পার্টিটা একটা আলাদা পার্টি, ঘাসফুল একটা আলাদা সিম্বল, পদ্মফুল একটা আলাদা সিম্বল। আচ্ছা ঠিক আছে, ওরা একটা খাতায় কলমে লিখেছে আমরা একটা দাঙ্গাবাজের দল, আমরা দেশটাকে হচ্ছে যে একটাই ধর্মের লোক ছাড়া আর বাকি সবাইকে খেদিয়ে দেবো, একই ধর্মের লোকের মধ্যেও আবার বর্ণ প্রথা করে ভাগাভাগি করিয়ে দেবো, দলিতদের অত্যাচার করব, আদিবাসীদের অত্যাচার করব বিভিন্নভাবে, এইসব এরা একটা স্ট্রাকচার আছে বিজেপি, তারা এইসব লিখেছে যে তারা কীভাবে দেশের সর্বনাশ করতে চায়, আরএসএস তাদের পিছনে। ঠিক তৃণমূল কংগ্রেসের ঠিক সেইভাবে লেখাজোখা নেই। তৃণমূল কংগ্রেস থেকে জন্ম নেওয়া একটা পার্টি, তাতে কংগ্রেসেরও কিছু ট্রেড ক্যারেক্টারিস্টিক আছে। তো সুতরাং তৃণমূল কংগ্রেস আর তাছাড়া জাতীয় প্রেক্ষিতে তৃণমূলের খুব প্রভাব নেই, এটা রিজিনাল পার্টি, একটা রাজ্যের পার্টি, সুতরাং তার জাতীয় প্রেক্ষিতে ক্ষতি করার সম্ভাবনাও কম। সেই সব কারণে ঠিক আছে, এইটা যেমন একটা ফ্যাসিস্টিক, ওইটাকে ঠিক ওইভাবে হচ্ছে যে একদম খাতায় কলমে ফ্যাসিস্ট বলা কঠিন। আর আরএসএসের ইতিহাস আছে, হিটলার মুসোলিনির কাছে তাদের কাকু জেঠু দাদুরা ফ্যাসিবাদ শিখতে গেছিল, মুঞ্জে, হেডগেওয়ার, গোলওয়ালকার, এই লোকগুলো সব 30-এর দশকে ইটালি থেকে শিখে এসেছিল, হিটলার মুসোলিনি দেশ থেকে শিখে এসেছিল। তৃণমূলের সেই সবের বালাই নেই, সেই জন্য তৃণমূলকে থিওরিটিক্যালি একটা অ্যাকাডেমিক্যালি ফ্যাসিস্ট পার্টি বলা কঠিন, কিন্তু কার্যক্ষেত্রে এই যা ভোটলুট, তুমি বলো তো আমরা খুব চিৎকার চেঁচামেচি করব, ঠিক বিজেপি অত্যন্ত অন্যায় করছে। ডায়মন্ড হারবারে কী হয়েছে সেটা কোনোভাবে ডিফেন্ড করা যায়? যেভাবে ভোট লুট হয়েছে পশ্চিমবঙ্গে, যেভাবে গত 10 বছর ধরে ভোটের পর ভোট খুন, জখম, রাহাজানি, গুন্ডামি, রিগিং, ব্যালট চিবিয়ে খেয়ে ফেলা, সিসিটিভিতে আলকাতরা মাখিয়ে দেওয়া, প্রিসাইডিং অফিসারকে মারধর, ভোটার এলে সেই ভোটারকে বোমা মেরে বার করে দেওয়া, এত খুন জখম ভোটের দিন, তার আগে, এই সব মিলিয়ে ডায়মন্ড হারবারে খোদ আমাদের প্রার্থী ছিল বামপন্থীদের প্রতিকূল, ভোটের দিন খোদ ডায়মন্ড হারবারে ও তৃণমূলের ভুয়ো এজেন্ট ধরেছিল, মনে আছে? তারপর প্রতিকূলের সাহস, সেই ছেলেকে ঘাট ধরে যেই ধরেছে তখন সে চোঁচা দৌড় মেরেছে, তৃণমূলের ছেলে প্রতিকূলের এজেন্ট হয়ে বসে আছে, ভোট লুট করতে সাহায্য করছে। তো এই কার্যক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তার হেন কোনো পলিসি নেই যা বিজেপির কথাগুলোকে রেপ্লিকেট করে না। এই ডায়মন্ড হারবার নিয়ে যখন প্রশ্ন হচ্ছে, তখন তো এই অনুরাগ ঠাকুরের অভিযোগ যখন তুলছে, তখন অভিষেক ব্যানার্জি বলছে তথ্য বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। প্রবলেম এইটা হয়ে গেছে কি এখন, যে মানে একদিকে জ্বলন্ত উনুন, আরেকদিকে গরম কড়াই। তুমি আমাকে এমনভাবে প্রশ্নটা করলে, এইটাই বাংলার মানুষের অসুবিধাটাও এইটাই হচ্ছে। অভিষেককে বাজে বলতে গেলে আমাকে অ্যাজ ইফ অনুরাগ ঠাকুরকে ভালো বলতে হবে, বা অনুরাগ ঠাকুর খারাপ করেছে তাহলে তো অভিষেক ঠিকই করেছে এরকম একটা বলতে হবে। আসলে তো দুটোই গণ্ডগোল। তুমি যদি আমাকে অপশান দাও যে আপনি খাদ থেকে ঝাঁপ দিয়ে মরতে চান না বিষ খেয়ে মরতে চান, আমার প্রাথমিক উত্তর হওয়া উচিত যে আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। কিন্তু তুমি আমাকে ফেলে দিচ্ছ না, এই দুটোই আছে অপশান, এর বাইরে আর কিছু নেই। হয় আপনাকে খাদ থেকে ঝাঁপ দিয়ে মরতে হবে, নয় বিষ খেয়ে মরতে হবে। অনুরাগ ঠাকুর এই লোকটাই তো ভারত সরকারের লোক, মন্ত্রী ইত্যাদি, যে বলেছিল গলি মারো সালোক, হ্যাঁ, এই লোকটাই তো সমস্ত রকমভাবে এই বিদ্বেষ ছড়িয়েছিল। তো একে আমি কি করে ভালো বলবো? আবার এ অভিযোগ করেছে বলেই অভিষেক সম্পর্কে সব অভিযোগগুলো মিথ্যা হয়ে গেল, তাও না। ডায়মন্ড হারবারে একটা বুথে 1000 ভোটার, 993টা ভোট পড়ছে তৃণমূলের হয়ে। একটা পরিবারের পসিবল? কোনো বাস্তবতায় কোথাও সম্ভব? তার মানে খালি ডায়মন্ড হারবার বলে না, ডায়মন্ড হারবারটা ঠিকই একটা
গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো ডায়মন্ড হারবার। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকতো কি করতো? মালদা মুর্শিদাবাদে মেদিনীপুরে কি করতো? এইটাই করতো। তৃণমূলের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে এটাই হয়। ত্রিপুরায় বিজেপি এটাই করে, ভোট লুট, সিপিআইএম কর্মীদের ওপর মারধর, অত্যাচার, ভোটের দিন আসতে দেবো না। 96% পঞ্চায়েত সিট বিজেপি জিতেছে একটা রাজ্যে, ত্রিপুরায়। 96% যখন কেউ জিতবে তখন বুঝতে হবে যে সেই রাজ্যের মানুষের সম্পূর্ণ বশীকরণ হয়ে গেছে। আমি এই শব্দটাই বললাম, হিপনোটিজম হয়ে গেছে, ব্রেন ওয়াশ হয়ে গেছে, অথবা বুঝতে হবে যে ওই রেজাল্টটা ঠিক নয়। এই যে গণতন্ত্রকে, সংবিধানকে, কাঠামোটাকে, নির্বাচনী কাঠামোটাকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, এর পিছনে গোটা দেশ জুড়ে বিজেপির ফিলোসফি দায়ী। তারা একটি ফ্যাসিস্টিক দল, তারা ভারতের গণতন্ত্রকে সম্মান করে না, তারা গাজোয়ারি করতে চায়। এবং বিজেপির মেধাবী ছাত্রী, আরএসএসের মেধাবী ছাত্রী, আরএসএসের দুর্গা, আরএসএসকে দেশপ্রেমিক মনে করেন। আরএসএসের একটাও স্বাধীনতা সংগ্রামী ছিল না, তাও দেশপ্রেমিক মনে করেন। বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন, দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। আমাদের ছোটোবেলা আমরা দেখেছি তৃণমূলের মেয়র কলকাতায় সুব্রত মুখার্জি, আর ডেপুটি মেয়র বিজেপির মীনা দেবী পুরোহিত সুন্দর বোর্ড চালিয়েছিলেন। রাহুল সিনহাকে পাশে বসিয়ে তুমি দেখবে আনন্দবাজার পত্রিকায় বড় হেডিং, বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব, মমতা ব্যানার্জি বললেন। যখন এই ধ্বংসাত্মক আন্দোলন সিঙ্গুরে করছিলেন, রাজনাথ সিং এসে পাশে বসে থাকতেন। তাহলে এটা বেসিক্যালি মিলমিশ। এই যে সাউথ কলকাতায় কোথায় বিজেপির নেতা তৃণমূলে গেছেন, এক নেত্রী গিয়েই তিনি বলেছেন, দেখছো না যে আসলে তো দুটো পার্টি দক্ষিণপন্থী দল, দুটো একই পার্টি, দুজনের সম্পর্ক ভালো, বলে দিয়েছেন তো মুখ ফসকে। এইটাই তুমি যখন ভারতের গণতন্ত্র হত্যার কাহিনী লিখবে, অবশ্যই বিজেপি সম্পর্কে বেশি জায়গা দিতে হবে, কারণ তারা ওটা দিল্লিতে বসে করছে। কিন্তু পশ্চিমবঙ্গের উদাহরণটিকে বাদ দিয়ে ওটা করা যাবে না। দাদা, অন্য প্রসঙ্গে যাব। কারমাইকেল হোস্টেলে আমরা যেটা দেখলাম, এতদিন দেখছিলাম যে শ্রমিকরা আক্রান্ত, এবারে একেবারে পড়ুয়া খোদ কলকাতায়, এ রাজ্যে বাংলা ভাষায় কথা বললে এখানেও তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। খোঁজ নাও কারা বলেছে? স্থানীয় তৃণমূলের বাহুবলীদের সাথে তাদের সম্পর্ক কতটা? এইটাই তো আমরা বলছি। মমতা ব্যানার্জি ভাষা আন্দোলন, বাঙালি, আমিই বাঙালি, আমরাই বাঙালি, যে জয় বাংলা বলো, আমাকে ভোট দাও, এইরকম একটা ভাব করে বাঙালি, অস্মিতা, এইসব নতুন শব্দ বাজারে ঢুকেছে। এবং সেই নিয়ে হচ্ছে যে তিনি এটাকে ভোটের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন। কিন্তু আসলে পশ্চিমবাংলার যে সোশ্যাল ফ্যাব্রিকটা ছিল এত বছর, কবে থেকে কলকাতা শহর পূর্ব ভারতের সেন্টার, পূর্ব ভারত কেন, গোটা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে হচ্ছে কলকাতা। বিভিন্ন ভাষার, বিভিন্ন জাতের, বিভিন্ন ধর্মের মানুষ বহু বছর ধরে কলকাতায় আসেন, থাকেন। ভারতের উত্তর ভারত তো বটেই, ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ, যেভাবে অনেক বাঙালি মুম্বাইতে থাকেন, অনেক বাঙালি দিল্লিতে যান, বিশেষত মেট্রো সিটি হলে কাজের খোঁজে অনেক মানুষ আসে, সেরকমও উত্তরপ্রদেশ, বিহার থেকে, রাজস্থান থেকে কত মানুষ এসছে, পাঞ্জাব থেকে আমাদের রাজ্যে আছে, কাজ করছে। এত বছর কোনো অসুবিধা হয়নি সবাই মিলেমিশে থাকতে। কিছু পিছনে লাগালাগি ছিল, এই একটু বলছে খোট্টা বলে পিছনে লাগছে, এইসব কিছু ছিল। কিন্তু এইটা একটা এথনিক ভায়োলেন্সের চেহারা নিয়ে নিচ্ছে, লিঙ্গুয়াল ভায়োলেন্সের চেহারা নিয়ে নিচ্ছে। তুমি অমুক ভাষা বললে তোমায় মারবো ধরে, এইটা তো আগে ছিল না। এই সোশ্যাল ফেব্রিক ধ্বংস হলো মমতা ব্যানার্জি আসার পর থেকে, তিনি রাজ্যে আসার পর থেকে বিভিন্ন রকমের জাতের নামে, ধর্মের নামে, পরিচিতির নামে, ভাষার নামে নিজের ভোট পাওয়ার জন্য যেখানে যা পারবেন উস্কে দিতে শুরু করলেন। তারপর সেই হাত ধরে এলো বিজেপি, তারা সেই ঝগড়া আরও বাঁধিয়ে দিল। বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলার ইতিহাস, তার যে প্রগতিশীল, আধুনিক, গণতন্ত্র, মানবতাবাদ, বেঙ্গল রেনেসা, বাংলার মানুষের সহজাত মিশ্র জীবনচর্যা, অত্যন্ত বাংলার ইতিহাস তো খুব অ্যাকোমোডেটিভ ইতিহাস। বিভিন্ন ধর্মের মানুষজন এসেছেন, বিভিন্ন ধর্মের উপাসকরা এসেছেন, এবং বাংলা তাকে গ্রহণ করতে করতে নিজে বড় হতে হতে এগিয়েছে। বাংলার ইতিহাস নদীর মতো, বড় নদীর মতো, অনেক শাখা নদী, উপনদী এসে ঢুকেছে। এই বিজেপি এসে এবারে ঢুকলোতে বাঙালি অবাঙালির মধ্যে ঝগড়া বাঁধানো শুরু হলো। বাকি দেশে বাঙালিদের মারধর করা শুরু করলো, বাঙালি শ্রমিকদের। তাহলে এখানকার যারা অবাঙালি, তাদের মধ্যেও এই জিনিস ইনজেক্টেড হচ্ছে, বাঙালি অবাঙালি টেনশন বাড়ছে।
এবং এক্ষেত্রে রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূলের ভূমিকা হওয়া উচিত ছিল পিসফুল করা পুরোটাকে। আমরা মিলেমিশে থাকি, এখানে কোনো অসুবিধা নেই, এই কথাটা জোরের সাথে বলা। তৃণমূলের যখন যেখানে ভোট দরকার, তৃণমূল ভোটের জন্য শত্রুঘ্ন সিনহারও পক্ষে আছে, আবার তৃণমূল ভোটের জন্য রবীন্দ্রনাথ নজরুলকে ছবি নিয়ে আমি বাঙালি হয়েও নামতে পারে। তৃণমূলের ভোট দরকার হলে তৃণমূল কীর্তি আজাদকেও ডেকে আনবে, ইউসুফ পাঠানকেও ডেকে আনবে। আবার তৃণমূলের যেখানে ভোট দরকার সেখানে তৃণমূল হঠাৎ প্রচণ্ড একেবারে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু হয়ে যাবে। তাহলে এই যে ভোলাটাইল সিচুয়েশান বানিয়ে দিয়েছে বাংলার সমাজে, তার প্রভাব হলো বাঙালিকে দেখে বাংলা ভাষায় কথা বলা ছাত্ররা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু এসএফআই কর্মী আছে তাদের মধ্যে, তাদেরকে দেখে কারমাইকেল হোস্টেল বাংলাদেশি বলে গালাগাল করতে শুরু করেছে। স্পর্ধা কে জোগাচ্ছে? জানে যে আমার মাথায় স্থানীয় তৃণমূলের নেতারা আছে, আমি যাই বলি না কেন, যাই গালাগাল দিই না কেন, এরা আমাকে বাঁচিয়ে দেবে। তখন এরা পিছনে আবার বলেছে যে কেন বাংলাদেশি বললে, সেই নিয়ে মারধর লেগে গেছে। তার মানে এই যে সোশ্যাল ফেব্রিকটা ধ্বংস হলো, আমি তোমায় যেটা বলতে চাইছি, বিজেপি আরএসএস বাংলা বিরোধী গোটা দেশ জুড়ে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি আরএসএস যেভাবে বাংলাভাষীদের ওপর অত্যাচার করছে, পুশব্যাক করার কথা বলছে, অমানবিক, জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক আইন কিচ্ছু না মেনে গায়ের জোরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, এইসব যা হচ্ছে। আরএসএস বিজেপি যে বাংলার মানুষের বিরুদ্ধে, এটা আমরা চিনে গেছি, বুঝে গেছি। যিনি মুখে বলেন আমি বাংলার পক্ষে, তিনি এমন সব বাহুবলী পুষে রেখেছেন, তারা বছরের পর বছর এমন সব কাণ্ডকারখানা করে বেরিয়েছে, যার আলটিমেট ফল আউট হলো কলকাতা শহরে বসে স্পর্ধা পাচ্ছে বাংলাভাষী ছেলেমেয়েদেরকে বাংলাদেশি বলে গালাগাল করার।